বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় $12 মিলিয়ন সহায়তা দিবে কাতার ও যুক্তরাজ্য সরকার। লাখো কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে ভারতে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরুর ঘোষণা। আবারও সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, বিমান হামলা করেছে থাইল্যান্ড। অস্ত্র রপ্তানি করে রেকর্ড পরিমাণ আয় করেছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ চায় ইসরায়েল ও হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক ও পরিবেশ সুরক্ষায় সহায়তা করবে যুক্তরাজ্য ও কাতার। দেশ দুটি যৌথভাবে $11.2 মিলিয়ন সহায়তা দেবে। রোববার ঢাকার ব্রিটিশ হাই কমিশন বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। এই যৌথ সহায়তার মাধ্যমে রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরুর আগে লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হবে। এ ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আগামী বছরের বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীদের অধিক সংখ্যায় জয়ী করতে তিনি এই আয়োজন করবেন। মুর্শিদাবাদের কোনো স্থানে প্যান্ডেল তৈরি করে লাখো মুসলিমকে নিয়ে তেলাওয়াত করা হবে। কোরআন তেলাওয়াতের পর বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তি বসান হুমায়ুন কবির। এদিকে কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের সহায়তার জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট 11টি দান বাক্স 2 দিনেই পরিপূর্ণ হয়ে গেছে। রোববার রাতে বিশেষ যন্ত্র দিয়ে রুপি গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত 4টি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে 37,33,000 রুপি। শুধু নগদ নয়, অনলাইনেও এসেছে অনেক দান। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে 93 লাখ রুপি। হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি, দানের পরিমাণ তাদের ধারণার চেয়েও অনেক বেশি। বিদেশ থেকেও দান এসেছে। রাজ্যের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। তিনি হায়দ্রাবাদের একটি প্রধান সড়কের নামকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দিয়েছেন। আসন্ন তেলেঙ্গানার রাইজিং গ্লোবাল সামিটের আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রশাসনিক কর্মকর্তারা ধারণা করছেন মার্কিন কনসুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটি শিগগিরই ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ হিসেবে পরিচিত হবে। কোনো ক্ষমতাসীন বা সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে যুক্তরাষ্ট্রের বাইরে কোনো প্রধান সড়কের নামকরণ এটাই প্রথম। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুবারি জানিয়েছেন, ভোরে উবন রাচাথানি প্রদেশে কম্বোডিয়ান সেনারা থাই বাহিনীর উপর গুলি চালায়। ওই হামলায় এক সেনা সদস্য নিহত ও 4 জন আহত হয়েছেন। কম্বোডিয়ার হামলা ঠেকাতে থাইল্যান্ড বিমান থেকে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করেছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা অভিযোগ করেছেন, প্রেহ বিহার ও ওদ্দার মিনচে প্রদেশে থাই বাহিনী প্রথম কম্বোডিয়ান সেনাদের উপর আক্রমণ করে। কম্বোডিয়া পাল্টা হামলা চালায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালে দেশটির অস্ত্র রপ্তানি সর্বকালের সর্বোচ্চ $14.7 বিলিয়ন পৌঁছেছে। এই রপ্তানি বাড়াতে প্রতিরক্ষা প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গত সোম ও মঙ্গলবার অস্ত্র মেলার আয়োজন করা হয়। প্রদর্শনীটি আয়োজন করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল আবিব বিশ্ববিদ্যালয়। প্রদর্শনীতে গাজায় হামলার ভিডিও দেখিয়ে অস্ত্রের সক্ষমতা প্রমাণ করা হয়। এই উদ্যোগ দেখে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ ইসরায়েলি অস্ত্র কিনতে আগ্রহী হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির বলেছেন, তাদের বাহিনী গাজার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। গাজায় হলুদ রেখা একটি নতুন সীমান্ত রেখা। এটি তাদের সম্প্রদায়গুলোর জন্য রক্ষণাত্মক রেখা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি সামরিক কমান্ড গত অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর হলুদ রেখাটিকে শক্তিশালী করে। তারা সেখানে আউটপোস্ট, দোতলা বালির বাঁধ, কাঁটাতার এবং হলুদ রঙের কংক্রিটের মার্কার বসানোর পাশাপাশি ড্রোন ও সাঁজোয়া ইউনিট মোতায়েন করে।
গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা দ্বিতীয় ধাপে এগিয়ে যেতে চায় ইসরায়েল ও হামাস। তবে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে মতবিরোধ আছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রে খসড়া প্রস্তাবের অনেক বিষয় নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার না করা কিংবা অস্ত্র জমা দেওয়া নিয়ে তারা আলোচনা করতে চান, কিন্তু কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিরস্ত্রীকরণের দায়িত্ব নিলে তারা মানবে না। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক জানিয়েছেন, ওয়াশিংটন দুইবার ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল সংবাদপত্রে সাক্ষাৎকারে ব্যারাক আরও বলেন, 1946 সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রায় 93টি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছে। এর মধ্যে ইরানে দুবার করেছে, কোনোবারই সফল হতে পারেনি। তবে ট্রাম্পের বর্তমান প্রশাসন বিদেশি শাসন পরিবর্তনের এই ধারা থেকে বেরিয়ে এসেছেন। ইরানের সাম্প্রতিক হামলার সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছা যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে হতাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেছেন, যুদ্ধ অবসানে ওয়াশিংটনের সবশেষ শান্তি প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পড়েই দেখেননি। রোববার কেনেডি সেন্টারে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন, জেলেনস্কি সহ ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছেন। রাশিয়া এই প্রস্তাবের সঙ্গে সহমত, কিন্তু জেলেনস্কি রাজি আছেন কিনা নিশ্চিত নন। আফ্রিকার দেশ বেনিনে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে প্রেসিডেন্টের অনুগত আরেক দল সৈন্য। 67 বছর বয়সী সে দেশের প্রেসিডেন্ট প্যাট্রিস টালন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাদের সেনাবাহিনী দায়িত্ববোধ ও জাতির প্রতি অনুগত আছেন। অনুগত সৈন্যরা বিদ্রোহীদের শেষ ঘাঁটিও উৎপাটন করেছে। এই অঙ্গীকারী সুযোগ সন্ধানীদের পরাজিত ও দেশটিকে বিপর্যয়ের কবল থেকে রক্ষা করেছে। এই বিশ্বাসঘাতকতার শাস্তি হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।